আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আছি আমি রেখা নাজনীন। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের নিয়ে নির্বাচন কমিশনের সংলাপ শুরু। সুষ্ঠু ও সুন্দর ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, বললেন সিইসি। ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে তরুণ তরুণীরাও। স্বাস্থ্য সচেতনতার অভাবকে দায়ী করছেন চিকিৎসকরা। গাজায় ইসরায়েলি হামলায় আরও 91 ফিলিস্তিনি নিহত। ত্রাণ কেন্দ্রগুলোতেও ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিরা। এবং এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে রাতে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডেভেলপমেন্ট এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, মজবুত হয়েছে দেশের অর্থনীতি। নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে শামসুল আলমের প্রতিবেদন। নিউ ইয়র্ক সফরের ষষ্ঠ দিনে শনিবার এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক উচ্চ পর্যায়ের এক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সম্মেলন হলে প্রবেশ করতেই মুহুর্মুহুর করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে ডক্টর ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনগুলিকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জাতিসংঘে যেখানে যাচ্ছেন সবাই একটু অবাক হচ্ছে আপনি যখনই শুনছেন যারা রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এসছেন এবং সকল দলের নেতৃবৃন্দ এখানে এসছেন। এই যে মেসেজ, এটার পেছনে একটা মানুষকে একটা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা দেয়। সেই ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাসী করে আমাদেরকে। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা যে আজকে যে নিউ ইয়র্ক শহরে আসলাম, জাতিসংঘে আসলাম, আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী হয়ে ফিরে যাব। আপনারা সবাই সেই আত্মবিশ্বাসী অংশগ্রহণ করবেন, কারণ ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা একেবারে হাতে খড়ির থেকে শুরু করে সামনে এগিয়ে যাওয়া। পেছনের দিকগুলো যে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো প্রথম চোটেই চলে যাওয়ার কথা। এগুলো কোনো জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা, সেটাই আমাদের সবার চেষ্টা। সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো। এটাতে আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো। যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করব। তাহলে দেখবেন যে বিশাল জিনিস হয়ে গেছে। এত রকম জিনিস আছে, এটা দূরের থেকে গ্যালারিতে বসে কথা বলা সোজা, অবশ্যই সোজা, কিন্তু সেই সোজা জিনিসের মধ্যে আমাদের একটু কঠিন কাজ করতে হবে, এটাকে পাল্টানোর একটু চেষ্টা করতে হবে। সবাই মিলে একটু একটু চেষ্টা করলে দেখবেন যে এটা করে ফেলতে পারে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জন্ম দিয়েছে নতুন বাংলাদেশের, মজবুত হয়েছে দেশের অর্থনীতি। আমাদের অর্থনীতি শেষ, কিচ্ছু নাই, একেবারে তলানি। বাঁচায় রাখলো কে? রেমিটেন্স। এই রেমিটেন্সেই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে, তা না হলে এটা শেষ হয়ে যেত।
আজও যে আমরা গলা বাড়িয়ে বুক ফুলিয়ে বলি আমাদের অর্থনীতি মজবুত হয়েছে, সেটার একমাত্র কারণ হলো রেমিটেন্স। ছাত্ররা যা করলো সেই শক্তি আমাদেরকে দিয়েছে, এই শক্তিটা যেন হারিয়ে না ফেলি, সেই জন্য আজকে আমরা সবাই মিলে জাতিসংঘে এসেছি। এই কথা সবার সামনে বলা যে এই জাতিসংঘে এসে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি, একসঙ্গে এসেছি সবাই জানিয়ে দিচ্ছি এই ব্যাপারে আমরা জাতির স্বার্থে আমরা একমত। বাংলাদেশের স্বার্থে অর্থনীতিকে ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ না রেখে আঞ্চলিক অর্থনীতির উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ শুধু আমাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, বাংলাদেশে ম্যাপ বানাতে আমরা যেটুকু করি, আমরা সবসময় বাংলাদেশ বলতে এটাকেই বোঝাই। আঞ্চলিক অর্থনীতি শুধু রাষ্ট্রীয় অর্থনীতি, দেশ যেটা আছে ভৌগোলিক সীমারেখা যেটা আছে ওটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা আঞ্চলিক অর্থনীতির উপরে জোর দেব। এটা সবার স্বার্থে, শুধু বাংলাদেশের একার স্বার্থে নয়, যারা এই আঞ্চলিক অর্থনীতির শরিকদার হবে তাদেরও স্বার্থে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে গত 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন তিনি। পরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় ব্রিজিং বর্ডার্স, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট শীর্ষক একটি ইন্টারেক্টিভ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 3 জন প্যানেলিস্ট আলোচনায় অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য রাখেন। আমাদের যেটা দরকার, সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচারাল চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে, এবং যতটা সম্ভব আমরা কাজ করছি। এবং এই কথা আমরা খুব স্পষ্ট করে সবার সামনেই বলতে চাই, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি উপকার হবে, যেখানে বাংলাদেশি মানুষেরা উপকৃত হবেন, সেই কাজগুলো নিঃসন্দেহে আমরা সর্বাত্মকভাবে করব বলে আমরা আপনাদেরকে কথা দিতে পারি। একটাই আহ্বান আপনাদের সকলের কাছে, যে আজকে আমরা সবাই এক হয়ে যাই, একই একটা বিষয়ে, বাংলাদেশের বিষয়ে। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ এখন আগের জায়গায় আর ফিরে যাবে না। আমাদের ইউথের ভিতরে একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা দে ওয়ান্টস এ পজিটিভ মুভ, দে ওয়ান্টস এ চেঞ্জ, অ্যান্ড দ্যাটস এ বিগার পজিটিভ চেঞ্জ ইন কোয়ালিটি। আগামীতে যারাই নেতৃত্ব দেবে রাজনীতিতে এবং দেশ শাসনে, তাদেরকে ইউথদের এই সেন্টিমেন্টকে রেসপেক্ট করে অগ্রসর হতে হবে, নতুবা তাদের জন্যই বারবার জুলাই ফিরে আসবে। যত প্রতিবন্ধকতা আছে, যত উদ্যোগ আছে, সবটাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে, সুচারুভাবে, পরিপূর্ণভাবে পূরণ করে প্রবাসীরা যেন অবাধে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনাদের কাছে প্রত্যাশা, বাংলাদেশের মানুষেরা যে নতুন নেতৃত্ব, বাংলাদেশের মানুষেরা যে নতুন বাংলাদেশ পছন্দ করে, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা নতুন নেতৃত্ব খুঁজে নিতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন। বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে, একটা প্রজন্মগত রূপান্তর হয়ে গেছে। একটা দলমত, পথ, সেই মতভেদ, সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে গড়তে চায়। তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। এই প্রজন্ম তারা বাংলাদেশে আর কাউকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে চায় না, সকলকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চায়। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঞ্চালনায় শেপিং টুমোরো দ্য ফিউচার অব বাংলাদেশ শীর্ষক আরেকটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্যানেলিস্ট হিসাবে অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির এবং জামায়াত নেতা নকিবুর রহমান। পরে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।
এই অ্যাপ প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, নির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ প্রদানের জন্য তৈরি করা হয়েছে। শামসুল আলম, বিটিভি নিউজ। দুর্যোগপ্রবণ এলাকায় স্বল্পমূল্যের জলবায়ু সহনশীল আবাসন তৈরিতে জাতিসংঘের আবাসন সংস্থা ইউএন হ্যাবিট্যাটকে বাংলাদেশে কার্যক্রমের সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউএন হ্যাবিট্যাটের আন্ডার সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনা ক্লাউদিয়া রসব্যাকের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দূত নগরায়িত এলাকায় সাশ্রয়ী আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ ভিত্তিক আবাসন উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদী ভাঙনে হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস হয়। এসব মানুষের জন্য টেকসই ও সাশ্রয়ী আবাসন সমাধান জরুরি প্রয়োজন। তিনি দুর্যোগপ্রবণ এলাকায় বারবার ক্ষতির শিকার জনগোষ্ঠীর জন্য বহুমুখী ও প্রেক্ষিত ভিত্তিক আবাসন মডেল তৈরির প্রস্তাব দেন। আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য টেকসই আবাসনের জরুরি প্রয়োজনীয়তা নিয়েও কথা হয়। রসব্যাক বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটে সামনের সারিতে অবস্থান করা বাংলাদেশের জন্য ইউএন হ্যাবিট্যাটের শক্তিশালী উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় বর্জ্য ব্যবস্থাপনা বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সব মিলিয়ে সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ সকাল থেকে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুরুতে এই কথা বলেন সিইসি। সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ ছিল না। এটি নিয়ে কাজ করেছে বর্তমান কমিশন। দেশে যারা নির্বাচনী কাজে জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না। এটি একটি মাইলফলক বলেও উল্লেখ করেন সিইসি। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে চট্টগ্রাম সহ সারা দেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সন্ধ্যায় দেবী দুর্গার আবাহন ও অধিবাসের মাধ্যমে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। চট্টগ্রাম নগরে জেমস সেন হল প্রাঙ্গণে মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন করেন বাঁশখালী তুলসীধামের মহন্ত স্বামী সচিতানন্দপুরী মহারাজ। ষষ্ঠীর মধ্য দিয়ে দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্তে আগমন করেন। একই সাথে দেবী দুর্গা মণ্ডপে অধিষ্ঠিত হন। এই উপলক্ষে ঘট স্থাপনের পর দেবীর পূজা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ মন্ত্র পাঠ ও আরতি। এবার চট্টগ্রাম নগরে 292টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 2 দশক আগে দেশে তরুণ তরুণীদের মধ্যে ডায়াবেটিস রোগের লক্ষণ ধরা পড়ে। বর্তমানে ডায়াবেটিস রোগীদের মধ্যে একটি অংশ হচ্ছে কম বয়সী তরুণরা। আক্রান্তরা ডায়াবেটিসের পাশাপাশি জটিল রোগে আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে। তরুণদের ডায়াবেটিসে আক্রান্ত হবার কারণ হিসেবে স্বাস্থ্য সচেতনতার অভাব বলে মনে করছেন চিকিৎসকরা। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। এক সময় ডায়াবেটিস বলতে বয়স্কদের রোগ হিসেবে ধরা হতো, কিন্তু জীবন জীবিকার পরিবেশ পরিস্থিতি বদলে যাওয়ার কারণে কম বয়সী তরুণ তরুণীদের মধ্যে ডায়াবেটিস ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিক আক্রান্ত রোগীদের মধ্যে 5% তরুণ তরুণী রয়েছে, যেখানে আবার তরুণরা সংখ্যায় বেশি। করে 15 থেকে 20 বছর আগে থেকে আমরা লক্ষ্য করছি এবং নিয়মিত পেশেন্ট পাচ্ছি যে কম বয়সে তরুণ তরুণীদের ডায়াবেটিস হচ্ছে এবং এই সংখ্যা পুরা পপুলেশনের অর্থাৎ ডায়াবেটিস আক্রান্ত রোগীদের 5%, এবং এদের সবচেয়ে বেশি হয় ছেলেদের এবং মেয়েদেরও হয়, তবে তুলনায় ছেলেদের একটু বেশি। যেহেতু ডায়াবেটিস রোগটা একটা হরমোনজনিত, ইনসুলিন একটা হরমোন, এই হরমোন যখন বডিতে তৈরি হবে না বা কোনো কারণে ঘাটতি থাকবে তখন ডায়াবেটিস দেখা দেয়। ডায়াবেটিস শনাক্ত করে তা নিয়ন্ত্রণ করা রোগীদের সুস্থ থাকার উপায়। রোগ শনাক্তে দেরি হলে কিংবা ডায়াবেটিসের স্বাস্থ্যবিধি না মানলে আরও জটিল রোগের বাসাবাড়ি হয়ে ওঠে শরীর, যে কারণে তরুণ তরুণী সকলের স্বাস্থ্য সচেতন থাকা জরুরি। 30 বছর আগে যে ডায়াবেটিস বলা হয়, আমরা এটাকে বলি
জুবিনাল ইয়াং ডায়াবেটিস অথবা টাইপ 1 ডায়াবেটিস অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, অর্থাৎ এদের বডিতে যেখান থেকে ইনসুলিন তৈরি হয় অগ্নাশয় থেকে, এখানে কোনো ইনসুলিন থাকে না। ছোটো বাচ্চা যদি হয়ে থাকে মা বাবার কাউন্সিলিং করতে হবে, আর যখন সে অ্যাডাল্ট হবে তাকে কাউন্সিলিং করতে হবে যে তোমার এই রোগটা আজীবন, এটা একটা ক্রনিক ডিজিজ, এটা তোমার কোনো ক্ষতি হবে না যদি তুমি নিয়মিত ইনসুলিন নাও এবং ডায়াবেটিস হাসপাতাল বা এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট আমাদের কাছে আসো, বা বাংলাদেশে অনেক এন্ডোক্রাইনোলজিস্ট আছে, তারা নিয়মিত ফলো আসলে তোমার সুগার স্বাভাবিক থাকবে। কিন্তু তরুণদের হতে পারে একটা খিটখিটে স্বভাব হতে পারে, দুর্বলতা হতে পারে, গ্রোথ কমে যেতে পারে, তার মানে গ্রোথ যে লেভেল থাকা দরকার এবার কমে যেতে পারে, ফিউবারিটি যৌবন সন্ধিকাল দেরিতে আসতে পারে এবং অনেক সময় মোটা হতে পারে, এবং বিশেষ করে 18-17 বছর যদি কাউ বিয়ে দেওয়া হয় তার মেনস্ট্রুয়েশন ইরেগুলার থাকতে পারে। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিস হলে কিডনি রোগ সহ অন্যান্য জটিল রোগের ব্যাপারে সচেতন থাকতে হবে তরুণদের। আগের তুলনায় ডায়াবেটিসের প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে বয়স্করা যেমন আক্রান্ত হচ্ছে, তরুণরাও অনেক আক্রান্ত হচ্ছে। আক্রান্ত হওয়ার কারণ হলো তরুণদের মধ্যে মানে খেলাধুলার হার কমে গেছে, ওরা মোবাইলের প্রতি বেশি আসক্ত, সেডেন্টারি লাইফস্টাইল মানে ওরা কম কাজকর্ম করে। বর্তমান তরুণরা অনেক রাজনৈতিক সচেতন, ওরা অনেক স্ট্রেসে থাকে, ওরা প্রতিযোগিতায় বেশি থাকে, এটাও একটা কারণ হতে পারে। 30-40% ডায়াবেটিস রোগী কিডনি আক্রান্ত হয়। সাধারণত বয়স বাড়লেই কিডনি আক্রান্ত হয়, কিন্তু যেহেতু ডায়াবেটিসের আক্রান্তের হার বেড়ে যাচ্ছে এবং তরুণদের একটা অংশ 30 বছর 40 বছরে গিয়ে ওরা সিকিউরিটিতে মানে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হচ্ছে, এবং আক্রান্ত হওয়ার কারণে এটা স্বাস্থ্য ব্যবস্থায় অনেক একটা লোড হচ্ছে। ওদের অনেকের আবার ডায়ালাইসিস লাগে, যেটা খুবই ব্যয়বহুল একটা চিকিৎসা, এবং তারা কোনো কাজকর্ম করতে পারবে না, তখন সপ্তাহে 2 থেকে 3টা ডায়ালাইসিস দিতে হয়। এবং এই জন্য এই তরুণরা যেন ডায়াবেটিস আক্রান্ত না হয়, এই জন্য আগে থেকেই প্রিভেনশন আমাদের মনোযোগ দিতে হবে। ডায়াবেটিস এখন সব বয়সীদের আক্রান্ত করছে, রেহাই পাচ্ছে না তরুণরা। এর কারণ বদলে যাওয়া জীবনযাপন পদ্ধতি, যে কারণে যে বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেই বয়সেও ডায়াবেটিস ঘায়েল করতে পারে। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে একদিনে আরও 91 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। শনিবার এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা আরাবিক। নিহত এই 91 জনের মধ্যে 48 জনই গাজা সিটির বাসিন্দা, যার মধ্যে 6 জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর অভিযোগ করে বলেছে, মানুষকে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে সরিয়ে নিতে জোর করে ওই অঞ্চলগুলোকে নিরাপদ মানবিক এলাকা হিসেবে প্রচার করলেও সেসব জায়গাতেই হামলা চালানো হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোর থেকে গাজা সিটিতে হামলা বেড়েছে এবং আল শিফা হাসপাতালে ক্রমাগত আহতদের নিয়ে আসা হচ্ছে বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। শনিবার সকালে শহরের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র জর্ডান ফিল্ড হাসপাতালে ব্যাপক গোলাবর্ষণের মুখে 107 জন রোগী ও পুরো স্টাফ সরিয়ে নিতে বাধ্য করা হয়। গাজা সিটিতে একাধিক হাসপাতাল বন্ধ হয়ে গেছে ইসরায়েলি হামলার কারণে। প্রতিদিন শহর দখল এবং আরও মানুষকে উচ্ছেদ করার চেষ্টা চলছে। গাজা সিটি ও উত্তরে এখন কেবল 2টি হাসপাতাল, আল শিফা ও আল আহলি, কোনো রকমে চলছে। কেন্দ্রীয় এবং দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলোও এখন মারাত্মক চাপে রয়েছে। সেগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি করছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর শনিবার এক বিবৃতিতে জানায়, 11 আগস্ট গাজা সিটি থেকে জোরপূর্বক উচ্ছেদ শুরু হবার পর থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে 133টি হামলায় 1903 জন নিহত হয়েছে, যা ওই সময়ের মোট নিহতের প্রায় 46%। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন 8 মুসলিম দেশের নেতারা। ওই সময় ট্রাম্প তাদের কাছে 21 দফা প্রস্তাব পেশ করেন। বৈঠক শেষে একাধিক মুসলিম নেতা জানান, ট্রাম্পের সঙ্গে তাদের ভালো আলোচনা হয়েছে। আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই সময় জানা যাবে এই চুক্তিটি ইসরায়েল মানবে কিনা। গতকাল নেতানিয়াহু জাতিসংঘের ভাষণে জানান, গাজায় তারা হামলা অব্যাহত রাখবেন। অপরদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা হয়তো যুদ্ধবিরতির দ্বার প্রান্তে আছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ।
ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনৈতিক অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগে ভেড্রে কাজাগমের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এছাড়া পদদলিত হয়ে আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সর্বশেষ আপডেটে ৩৯ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে। নিহত ৩৯ জনের মধ্যে নারী ১৮, পুরুষ ৯ জন এবং ১০ শিশু রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান। পুলিশের একটি সূত্র জানিয়েছে, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসে মানুষ। ওই সময় দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হলে অনেকেই জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 7:45টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উপস্থিত পুলিশ ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামলানোর আগেই অনেকেই পদদলিত হন। চলতি মাসে নেপালে জেনারেশন জি এর বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াতার থেকে পালিয়ে যাওয়ার 18 দিন পর এই প্রথম জনসম্মুখে এসে তিনি বলেছেন, বর্তমান সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাবেন না তিনি। আজ নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ভক্তপুরের গুন্ডুতে তার রাজনৈতিক দলের আয়োজিত এক অনুষ্ঠানে কেপি শর্মা বলেছেন, আপনারা কি ভেবেছেন এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ তুলে দিয়ে আমরা পালিয়ে যাব? তিনি বলেন, আমরাই এই দেশকে গড়ব, আমরা এই দেশে সাংবিধানিক মূলধারায় ফিরিয়ে আনব, আমরা এই দেশে শান্তি ও সুশাসন ফিরিয়ে আনব। নেপালি সেনাবাহিনী নিরাপত্তায় 9 দিন থাকার পর তিনি 18 সেপ্টেম্বর গুন্ডুতে একটি ভাড়া বাড়িতে চলে যান। গত 9 সেপ্টেম্বর ভক্তপুরের বালকোটে তার ব্যক্তিগত বাড়িটি বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয়। কেপি শর্মা বর্তমান সরকারকে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নয়, বরং ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, তিনি কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন না। সুশীলা কার্কি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন যে তিনি সেই সময়ে প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলিকে কী নির্দেশনা দিয়েছিলেন তার রেকর্ডিং প্রকাশ করুন। আবারও দেশের খবর। চট্টগ্রাম শহরকেই সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও সম্প্রীতির শহরে পরিণত করতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি আজ দুপুরে নগরের জামালখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে 10 টাকায় পুজোর বাজার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান। সিটি মেয়র বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। এই দেশ এবং এই শহর সমস্ত দলের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতের, সমস্ত গোত্রের। তাই আমরা বলেছি এই শহরটাকে আমরা একটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি হিসাবে গড়ে তুলতে চাই। সবাই আমরা সৌহার্দ্যের বন্ধনে, সাম্যের বন্ধনে আমরা একসাথে কাজ করব। দিনব্যাপী এই প্রোগ্রামে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষেরা নামমাত্র মূল্যে নিজেদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনেন। আয়োজকরা জানান, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন। আয় ব্যয়ের হিসাব মেলাতে অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে। এই বাস্তবতায় শারদীয় দুর্গাপূজা উৎসবকে সামনে রেখে তারা সমাজের নিম্ন আয়ের মানুষদের 10 টাকায় পুজোর বাজারের সুবিধা দিচ্ছেন। চাল, ডাল, চিনি, নারকেল, সুজি, ডিম, তেল সহ প্রায় 26 রকমের পণ্য দিয়ে সাজানো ছিল স্বল্পমূল্যের পুজোর বাজার। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,023.51, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.43 কম। এছাড়া সিএসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,160.20, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.43 কম। আজ 206টি কোম্পানির 24,73,000
71টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,24,47,000 টাকারও বেশি। এর মধ্যে 52টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 135টির কমেছে এবং 19টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 43 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 42 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4টা 36 মিনিটে, জোয়ার বেলা 11টা 6 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5টা 2 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 11টা 15 মিনিটে।